কনসার্ট শেষ হয়ে গেছে। গ্রামের মেলা মাঠ এখন প্রায় ফাঁকা। বাতাসে হালকা ধোয়া আর ভিজে মাটির গন্ধ দূরে কোথাও বাজছে বৃষ্টির আগের পুরনো ঝিঝির ডাক। নীরব আর তার বন্ধুরা হোটেলে ফেরার আগে একটু সময় নিচ্ছে। হোটেল থেকে সামান্য দূরে একটা পুরনো পুকুর, চারপাশে ছায়া ঘেরা বকুল গাছ, নিচে স্যাঁতস্যাঁতে ঘাসে জল জমে আছে। ওরা সবাই বসে আছে পুকুর পাড়ে, হাতে সিগারেট, ধোঁয়া উঠছে কুণ্ডুলি পাকিয়ে। পানির ওপর চাঁদের আলো ঝিকিমিকি করছে, যেন কাচের মতো মসৃণ একটা স্তর। পুকুর পাড় থেকে কয়েক হাত দূরে একটা ছোট্ট বাড়ি, খড়ের চাল, বারান্দায় লণ্ঠনের আলো। বাড়িটার জানালা খানিকটা খোলা, সেই ফাঁক দিয়ে একজোড়া চোখ স্থির হয়ে তাকিয়ে আছে পুকুরের দিকে। মায়াবী কৌতূহলী অদ্ভুত শান্ত চোখ, যার দৃষ্টি গিয়ে থেমেছে নীরবের মুখে। তাকে নীরব জানে, হয়তো না। ঠিক তখন পাশে বসা এজাজ নীরবের কাঁধে কোনোই ঠেকিয়ে বলল, সত্যি করে বলবি, তুই কি সেই মেয়েটাকে পছন্দ করিস? নীরব তাকালো না, শুধু সিগারেটটা লম্বা করে টান দিল একবার। এজাজ আবার বলল, ওই মেয়েটা ট্রেনে যেটার পাশে বসেছিলি? নীরব নির্বিকার। সে সিগারেটটা মাটিতে ফেলে পা দিয়ে পিষে দিল। এজাজ বিরক্ত হয়ে বলল, এই ভং ধরিস না রে ভাই, কিসের এত রহস্য, তুই তো বল। নীরব এবার ধীরে মাথা ঘুরিয়ে একবার তাকালো তার দিকে। চোখে স্থিরতা, মুখে হালকা একরকম ক্লান্ত ভাব। তারপর আবার দৃষ্টি ফিরিয়ে নিল পুকুরের দিকে। আর একটা সিগারেট বের করে আগুন ধরালো। আগুনের আলোয় তার চোখ দুটো এক মুহূর্তের জন্য ঝিলমিল করে উঠল। জানি না আমি। নীরব নিচু কণ্ঠে বলল। ইজাজ এবার স্পষ্টই বিরক্ত হয়ে উঠল। ভ্রু কুঁচকে নীরবের মুখের দিকে তাকিয়ে বলল, পছন্দ না করলে তুই সারাদিন ভার্সিটি গিয়ে ওদের দিকে তাকিয়ে থাকিস কেন? নিজের ক্লাস বাদ দিয়ে সিনিয়র হয়েও জুনিয়রদের ক্লাসে গিয়ে বসিস শুধু ওদের দেখার জন্য। এগুলো কি এমনি এমনি করিস? নীরব এবার চুপ। ধোয়া ছাড়তে ছাড়তে চোখ মেলল আকাশের দিকে। মেঘে ঢাকা চাঁদটাও যেন আজ তার মতোই নিঃশব্দ। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ধীরে বলল, হতেই পারে, এটা ভালো লাগে না, ভালোবাসা হতে পারে না। ইজাজের মুখ হা হয়ে গেল। বলিস কি, তলে তলে তোর টেম্পু চালাস আর আমরা কইলেই হরতাল? এটা কবে থেকে রে? নীরব হেসে ফেলল, নিঃশব্দ নিরীহ কিন্তু গভীর হাসি। সিগারেটের আগুনটায় চোখ রেখে বলল, আরে অমন কিছুই না, এটা শুধু একতরফা। এখন ওর মনের কথা আমি জানি না। ইজাজ চুপ করে তার মুখের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। ঠিক তখনই পেছন দিক থেকে এক কণ্ঠ ভেসে এলো, রুক্ষ, কম্পমান। ক্যারারে ইহানে? ইজাজ গলা খাকারি দিয়ে তড়িঘড়ি করে বলল, চাচি, আমরা মানুষ। বৃদ্ধা চোখ ছোট করে তাকালেন। কপালের ভাঁজে চাঁদের আলো পড়ে আরো গভীর লাগছে। ও মানুষ, আমি তো ভাবছিলাম গরু ছাগল বুঝি। তো কি করস তোরা এইখানে? ইজাজ তাড়াতাড়ি হাতের সিগারেটটা আড়াল করতে গেল, কিন্তু নীরব তার হাতের সিগারেটটা তুলে আর একটা টান দিল। এরপর বলল, বিড়ি খাই চাচি, খাবেন? বৃদ্ধা একদম হতবাক হয়ে গেলেন। তারপর হাত তুলে তর্জনী নেড়ে বললেন, সি সি সি, আজকালকাল পোড়াফান মুরব্বীকে সম্মান দিবার পারে না। নীরব ঠোঁটের কোণে হাসি টেনে বলল, সম্মান দিলাম বলেই তো চাচি বলে সম্বোধন করলাম। বৃদ্ধা এক মুহূর্তও কিছু বললেন না। তারপর বিরক্ত মুখে নিজের ছোট বাড়িটার দিকে তাকিয়ে আবার বললেন, বুঝছি, এখন যাও এখান থেকে। আমার বাড়ির সামনে পাতরা ফোলাফানগো জায়গা নাই। নীরব শান্ত গলায় জবাব দিল। তো কি, বাড়ির ভেতরে জায়গা দেন? বৃদ্ধা সঙ্গে সঙ্গে ভ্রু কুঁচকে গম্ভীর হয়ে উঠলেন। কথা বাড়াইবার চাই না, আমার বাড়ির সামনে থেকে দূর হও তোমরা। নীরব কিছু না বলে সিগারেটের শেষ টানটা টেনে ফেলল। তারপর ধীরে ধীরে উঠে দাঁড়ালো। এক কদম দু কদম করে সোজা বৃদ্ধার বাড়ির দিকেই হাঁটতে শুরু করলো। ইজাজ হতবম্ব। এই পাগল নাকি তুই? বৃদ্ধা ঘাবড়ে গিয়ে এক প্রকার দৌড়ে গিয়ে নীরবের রাস্তা আটকে দাঁড়ালেন। এই ছোকরা, তুমি একটু বেশি গাড়তেরা। নীরব হেসে হাত দিয়ে মাথার সিল্কি চুলগুলো পেছনে ঠেলে দিয়ে চোখ মেলল বৃদ্ধার দিকে। এরপর বলল, আপনার উচিত আমার বড় ভাইয়ের সাথে পরিচয় হওয়া। বৃদ্ধা অবাক হয়ে চেয়ে থাকলেন নীরবের দিকে।
আর কিছু বলতে চাইলেন না, মুখে বিরক্তি তার স্পষ্ট। তর্কে জড়াতে চান না বলেই তিনি ধীরে ধীরে পেছন ফিরলেন, বারান্দা বেয়ে উঠলেন নিজের বাড়ির ভেতর। নীরব হাসল মৃদু, তারপর পেছন থেকে উঁচু গলায় বলে উঠল, চাচি, সালাম রইল। বৃদ্ধা থেমে একবার শুধু চোখ মেলে তাকালেন, তারপর কোনো জবাব না দিয়ে ঘরের ভিতর ঢুকে দরজা টেনে দিলেন। নীরব কাজ চাকিয়ে হেসে ফেলল, ইজাজকে বলল, চল হোটেলে যাই। ওরা তিনজন হাঁটতে শুরু করলো কাদামাখা পথ ধরে। চারপাশ নিস্তব্ধ, শুধু ঝিঝির ডাক আর হালকা বাতাসের শোষ শব্দ। কিছু দূর এগিয়ে হঠাৎ নীরবের পা থেমে গেল। ইজাজ ভ্রু কুঁচকে বলল, কি হয়েছে? নীরব কিছু বলল না, ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাকালো পেছনের দিকে। তার কেন যেন মনে হচ্ছে কেউ তাকে দেখছে, তার প্রতিটি পদক্ষেপ লক্ষ্য করছে নির্বিকার চোখে। সে আরেকটু তাকিয়ে রইল, কিন্তু কাউকে না দেখে তারপর নিঃশব্দে মাথা নামিয়ে হাঁটা দিল আবার হোটেলের দিকে। বাহিরে টুপটাপ বৃষ্টি পড়ছে, মাটির গন্ধে ভরে গেছে চারপাশ। পুরনো দোতলা বিশিষ্ট বাড়িটার বারান্দা দিয়ে নেমে আসছে বৃষ্টির ঝিরিঝিরি ঝাপটা। ঘরের ভেতর হালকা আলো, দেয়ালে মিলির সাজানো লাইটগুলো ঝিকমিক করছে। বাড়িতে বাচ্চারা ছাড়া আর কেউ নেই, বড়রা সবাই গেছে মার্কেটে। বিয়ের কেনাকাটার ধুম, কাল বাদে পরশুই ছোটোখাটো করে অনুষ্ঠান হবে, মেয়ে তুলে দেবে ওরা। অনেক বছর পর এমন পারিবারিক আনন্দে এসেছে দীপা। শহরের নিঃসঙ্গ জীবন, ভার্সিটির ক্লাস, সেই নীরবতা সব ফেলে এখানে এসে সে যেন একেবারে বদলে গেছে। এখনকার দীপা একেবারে আলাদা। তার খুশি দেখে কি, সে নিজে যেন আবার একটা বাচ্চা হয়ে গেছে। বৃষ্টির ফোঁটায় ভিজে উঠছে তার ওড়না, বাচ্চাদের সঙ্গে ছোটাছুটি করছে আঙিনায়। তার হাঁটু অবধি লম্বা চুল খোপা থেকে খুলে গেছে অনেকক্ষণ আগেই। ভিজে চুল গলায় লেগে আছে, কপালে ঝুলে লেগে আছে দু এক গোছা। তবুও ক্লান্তি নেই মুখে, বরং চোখে একরকম জীবন্ত আলো, যেন বহুদিন পর কোনো ভার নামিয়ে দিয়েছে বুক থেকে। এইখানে আসার পর নীরবের দেওয়া সেই চিঠিটা সে এখনও খুলে পড়েনি। প্রথম দিন ভেবেছিল রাতে একা হলে পড়ে নেবে, কিন্তু প্রতিদিনই নতুন কোনো ব্যস্ততা এসে তাকে টেনে নিয়েছে। তবে আশ্চর্য ব্যাপার, সে চিঠিটা না পড়েও আফসোস লাগছে না। সে নিজের মতো করে এই বেড়াতে আসাটাকে উপভোগ করছে, যেন চিঠি নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। দেখতে দেখতে বিয়ের দিন চলে এলো, আর সকাল থেকেই বাড়ি ভর্তি মানুষ। রান্নাঘর থেকে শুরু করে উঠোন সবখানে কমকমে হইচই। মিলের ফুপি চাচি সবাই এসেছে, পুরো বাড়ি আর সাজানো ফুল লাইটে। মিলি আর দীপা বসে আছে আলাদা একটা ঘরে, সাথে পার্লার থেকে আসা দুইজন মেয়েও আছে, যারা মিলির চুল ও মেকআপ ঠিকঠাক করছে। অনেকে মিলিকে দেখতে চেয়েছে, কিন্তু দরজাটা এখনও বন্ধ, কারণ মনিরার কড়া নির্দেশ, আজ বাড়িতে প্রচুর মানুষ আসবে, তিনি ব্যস্ত থাকবেন কাজ নিয়ে। তাই দীপাকে একা রাখছেন না, মিলির সঙ্গেই থাকতে দিয়েছেন। ঘড়িতে তখন প্রায় দুপুর, কিছুক্ষণের মধ্যেই জোহরের আজান পড়বে, আর অতিথি আসতে শুরু করেছে। বাইরে মাইক বিয়ের গানের সুরে বাজছে, বাইরের মাইকে বিয়ের গানের সুর বাজছে। ছোট বাচ্চারা এদিক ওদিক দৌড়ঝাঁপ করছে। দীপা এখনও বসে আছে বাড়ির সাধারণ পোশাকে, কি পরবে সিদ্ধান্ত নিতে পারছে না। ঠিক তখনই মিলি আদুরে গলায় বলল, এই দীপা, আজ শাড়ি পরবি না? দীপা হেসে মুখ নামিয়ে বলল, আমি পারি না আপু, শাড়ি পরা মানায় না আমায়। মিলি এক প্রকার জোর করেই পার্লারের মেয়েদের দিয়ে হালকা বেগুনি রঙের একটি জামদানি শাড়ি পরিয়ে দিল দীপাকে। পার্লারের মেয়েরা যত্ন করে ভাজে ভাজে ঠিক করে দিল শাড়ি, চুল বেনুনি করে দিল পেছনে, সামনের দিক থেকে কিছু বেবি হেয়ার বের করে রেখেছে, যা দীপার মুখে এনে দিয়েছে এক অন্যরকম কোমল সৌন্দর্য। প্রসাদিনী বলতে শুধুই সাধারণ, চোখে হালকা কাজল, ঠোঁটে গোলাপি লিপ গ্লস, আর গলায় ছোট্ট একটা স্বর্ণের চেইন, যা সবসময় তার গলায় থাকে। মিলি আয়নায় তাকিয়ে নিজের সাজ দেখে হঠাৎ দীপার দিকে চোখ ফেলল, তারপর হতবাক হয়ে বলল, দীপা, তুই আমার পাশে বসিস না রে, তোর পাশে আমাকে ফিকে লাগছে দেখ। দীপা হেসে ফেলল। চুপ করো আপু, তুমি আজ কনে তো নাকি? পার্লারের মেয়েগুলো একগাল হেসে বলল, আপার পর্দা করে থাকা উচিত, এই রূপ দেখলে যে কোনো পুরুষ মানুষ ঘায়েল হয়ে যাবে। একদম মোমের পুতুলের মতো লাগছে আপনাকে। লজ্জায় দীপার গাল টকটকে লাল হয়ে গেল।
সে নিচের দিকে তাকিয়ে বারবার চোখের পাতা ফেলতে লাগলো। মনিরা তখন মুক্তার সঙ্গে হাতে হাত মিলিয়ে বিয়ের প্রস্তুতির কাজ করছিল। ফুল সাজানো, অতিথিদের বসার জায়গা ঠিক করা, সব কিছুতেই ব্যস্ত সময় কাটছে। ঠিক সেই সময় এক মহিলা এসে মুক্তার কানে কিছু ফিসফিস করলো। মুক্তা মনোযোগ দিয়ে শুনে ধীরে মাথা নাড়ল, তারপর বলল, মনি, তুই এখানেই থাক, আমি একটু আসছি। মনিরা হ্যাঁ বলার আগেই হন করে বেরিয়ে গেল সে। মনিরা কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল, তারপর হঠাৎ যেন মনে কিছু খচখচ করে উঠল। কপাল কুঁচকে ধীরে ধীরে মুক্তার পিছু নিল। বারান্দার শেষ মাথা পেরিয়ে সামনের উঠোনে যেতেই তার পা থেমে গেল। চোখ এক দৃষ্টে স্থির হয়ে রইল সামনে। সেখানে দাঁড়িয়ে আছে দিলশাদ খান, তার বহু বছর আগের অতীত, তার প্রাক্তন স্বামী। বুকের ভিতর কেমন জানি শক্ত হয়ে এলো, চোয়াল আটসাট হয়ে গেল মনিরার। মুক্তা পেছন ফিরে মনিরার দিকে তাকালো, তার চেহারায় কোনো অভিব্যক্তি প্রকাশ করলো না। এরপর কথা শেষ করে সে মনিরার কাছে এসে দাঁড়ালো। মনিরা কড়া গলায় জিজ্ঞেস করলো, এই জানোয়ারটাকে তুই কেন এই বিয়েতে ডেকেছিস? মুক্তা হতাশ গলায় বলল, ও আমাদের এলাকার চেয়ারম্যান, তাকে দাওয়াত দিতে হয়েছিল। মনি, একটু ঠান্ডা মাথায় দেখ, আমার পক্ষ থেকেও এটা বোঝার চেষ্টা কর। মনিরা কিছুক্ষণের জন্য চুপ করে থেকে ধীরে ধীরে সোজা হেঁটে সেই জায়গা থেকে চলে গেল। বিয়ের আসর এখন নিস্তব্ধ। কিছুক্ষণ আগেই কনে বিদায়ের প্রস্তুতি শেষ হয়েছে। সন্ধ্যার আজান ভেসে এসেছে দূরের মসজিদ থেকে। মুক্তা আর একমাত্র মেয়ে মিলিকে বুকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদছে। এত বছরের স্নেহ, মায়া, আদর সব আজ যেন হাতছাড়া হয়ে যাচ্ছে। এই দৃশ্য দেখে দীপারও চোখ ভিজে এলো। বুকের ভিতরটা হঠাৎ ভারী লাগতে শুরু করলো। একটু নিঃশ্বাস নিতে, একটু নিজেকে সামলাতে সে নিঃশব্দে ভিড় ছেড়ে বেরিয়ে গেল। একটু দূরে কলপাড়ের পাশে গিয়ে দাঁড়ালো সে। পেছনে বিস্তৃত ধানক্ষেত, চারপাশে হালকা বাতাস আর মৃদু ঝিঝির ডাক। কোথাও কেউ নেই, সব লোকজন বাড়ির উঠোনে বিদায়ের ভিড়ে মগ্ন। ঠিক সেই সময় অন্ধকারের ভেতর থেকে হঠাৎ কেউ এসে পেছন থেকে তার মুখ চেপে ধরল রুমাল দিয়ে। দীপা আজ করতে না পেরে ছটফট করতে লাগলো। আকাশের অর্ধেক চাঁদ ঢেকে গেছে কালো মেঘে। দূরে কোথাও ঝিঝি পোকার ডাক এবং ব্যাঙ ডাকার শব্দ ভেসে আসছে। গ্রামের কাদা রাস্তায় টুপটাপ বৃষ্টির ফোঁটা পড়ছে। একটা ফাঁকা রাস্তা, চারপাশ নিস্তব্ধ। সেই রাস্তাতেই দৌড়ে যাচ্ছে দীপা। পায়ে কাদা, শাড়ির আঁচল ছিঁড়ে মাটিতে লেপ্টে আছে, হাঁপাচ্ছে, চোখ ঝাপসা হয়ে আসছে, তবুও থামছে না। পেছনে ভারী পায়ের শব্দ। দীপার বুক ধকধক করছে, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। পেছন থেকে হঠাৎ এক গলা, দৌড়ে লাভ নাই দীপা, আজ তোরে আমার হাত থেকে কেউ বাঁচাইতে পারবো না। শরীরে রক্ত যেন জমে যাচ্ছে ভয়ে। পেছনে তাকে তাড়া করেছে তার সৎ ভাই। রাত ধীরে ধীরে যত গভীর হচ্ছে, গ্রামের রাস্তা তত ভয়াবহ শুনশান হয়ে উঠছে। আকাশে গুরুম গুরুম করে মেঘের ডাকও শোনা যাচ্ছে। দীপার মনে ভয় আষ্টে পৃষ্ঠে জড়িয়ে পড়েছে। সে কোন দিকে যাবে না যাবে সে জানে না, তবে সে একবার হাত থেকে ছুটে পালানোর সুযোগ পেয়েছে। এই সুযোগ সে কিছুতেই হাতছাড়া করবে না। এই মুহূর্তে কেবল তার মায়ের চেহারাটাই বারবার তার চোখের সামনে ভেসে উঠছে। তার মা যদি থাকতো এখন এইখানে, অবশ্যই দীপার আর কোনো চিন্তা থাকতো না, সব সে একাই সামলে নিত। দীপার কাছে তার মা যে একজন সুপার ওমেন। দৌড়াতে দৌড়াতে তার পেটে ব্যথা করছে। সে নিজেকে রক্ষার্থে রাস্তার পাশে এক বাঁশঝাড়ে, জঙ্গলের পাশে এক পুরনো বাড়িতে ঢুকে পড়ে। সে শ্বাস নিতে পারছে না, গা কাঁপছে ঠান্ডায় আর ভয়। তবে সে বাড়ির ভেতরে ঢুকে সামনে তাকাতেই ভয়ের চরম পর্যায়ে পৌঁছে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়ে। নিজের সামনে কারোর অস্তিত্ব টের পেয়ে সাদমান ভ্রু কুচকে সামনে তাকায়। তার ভ্রুর কোনা বেয়ে ঘন রক্তের ফোঁটা গড়িয়ে পড়ছে। তার মুখ, হাত এবং পাঞ্জাবি জুড়ে ছিটে ছিটে রক্তের ছাপ। তার হাতে একটি চাপাতি, চা দিয়ে সে একটি কাঠের পাতাটনের উপরে কারো হাড় মাংস রেখে কুপাচ্ছে। মুসলমানদের কোরবানি ঈদে যেমন করে পশুর মাংস কাটা হয়, একদম তেমনভাবেই এই মাংসগুলো কুপিয়ে কুপিয়ে কাটা হচ্ছে। আশেপাশে তরল রক্ত ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে, আর নাড়ি ভুঁড়িগুলো সুতোর মতো করে পেঁচানো অবস্থায় পড়ে আছে এক পাশে।
বর্ষার রাতে একটা গ্রামে সুনসান পরিবেশের পুরনো এক বাড়িতে এমন দৃশ্য দেখে জ্ঞান হারানোটা অস্বাভাবিক কিছু না। তবে সাদমানের কাছে বিষয়টা মোটেও পছন্দ হলো না। তার কাজে ব্যাঘাত ঘটানো তার খুবই অপছন্দনীয় ব্যাপার। সাদমান বিরক্ত হয়ে উঠে দাঁড়ালো। হাতে চাপাতিটা নিয়েই কে এসেছে এইখানে তার দেখা প্রয়োজন। এই পুরনো বাড়িটি শহরের পাশেই একটা গ্রামের নাম বিলাসপুর। দীপাদের গ্রামের নাম সোনাইমুড়ি। বিলাসপুর গ্রাম সোনাইমুড়ি গ্রাম থেকে 2 গ্রাম পড়ে। সাদমান পানি দিয়ে নিজের হাত মুছে হাঁটু গেড়ে দীপার সামনে বসে পড়ে। মুখের সামনে থেকে ছোট ছোট চুলগুলো সরিয়ে দীপার উজ্জ্বল বর্ণের মুখের পানে তাকায়। হলদে লাইটের আলো আর একটু পরপর বিদ্যুৎ চমকাচ্ছে। দীপার গাল দুটো ঠান্ডায় লাল হয়ে আছে, যেন সেইখানে রক্ত জমে আছে। চোখের পাতার ওপরে চিকন নীল সবুজ রঙের শিরা বোঝা যাচ্ছে হালকাভাবে। একবারের জন্য দেখে সাদমানের কাছে মনে হলো হয়তো মোম দিয়ে তৈরি করা হয়েছে এই মেয়েকে, নয়তো এতটা কোমল কি করে কোনো নারী হতে পারে। সাদমান হালকা ঠোঁট বাঁকিয়ে হাসল। ভার্সিটিতে এই মেয়ে তার সামনে দাঁড়িয়ে ভয়ের পরিমাণে কেঁপেছিল, আর আজ এই অবস্থায় দেখে জ্ঞান হারানো অস্বাভাবিক কিছু মনে হলো না আর সাদমানের কাছে। তবে এই মেয়েকে কি এত সহজে ছেড়ে দিবে? এই মেয়ে তাকে বহুদিন ধরে জ্বালাচ্ছে। হুটহাট তার স্বপ্নের রাজ্যে চলে এসে তার ওপরেই রাজত্ব করে যাচ্ছে, তাকে দাস বানিয়ে। আর আজ যে দৃশ্য দেখলো, এটা বাহিরে জানাজানি হলে তার জন্য সমস্যা। কিছুক্ষণ দীপার চেহারার দিকে তাকিয়ে সাদমান উঠে দাঁড়িয়ে দরজার সামনে গিয়ে ধীর কণ্ঠে হাঁক ছাড়ল। শাফিন। সাফিন 1 মিনিটের মধ্যে হালকা ভিজে অবস্থায় মাথার ওপর এক হাত রেখে দৌড়ে এলো। সাদমান দাঁত কটমট করে বলে, ডেকেছি আর 1 মিনিট আগে। কোথায় ছিলিস তুই? এতক্ষণ লাগে আসতে? সাফিন সাদমানকে সাইড কেটে ভেতরে প্রবেশ করতে করতে বলে, ভাই আর বলবেন না, বৃষ্টিটা এমন করে বেড়ে গেল যে একটু আশ্রয়ের জায়গা খুঁজছিলাম যে কোথায় দাঁড়ানো। বাকি কথা তার গলাতেই আটকে গেল। মাটিতে পড়ে থাকা রমনের দিকে তাকিয়ে কয়েক সেকেন্ড দীপার দিকে তাকিয়ে থাকতেই পাশ থেকে সাদমান শক্ত করে সাফিনের কাজ চেপে ধরে। সাফিন ব্যথায় চোখ মুখ খিচিয়ে নিয়ে বলে, উফ লাগছে ভাই। সাদমান চোখ মুখ শক্ত করে বলে, আজ যেন শেষবার হয় যে তুই ওর দিকে তাকিয়েছিস। আমার মিসেসের দিকে আমি ব্যতীত অন্য কারো দৃষ্টি পড়বে, সেটা আমার সহ্য হবে না। এরপর অন্যদিকে চোখ ঘুরিয়ে সামান্য ঠোঁট বাঁকিয়ে বলে, কজ যেখানে ছোট থেকে আমি আমার কলমটা অবধি শেয়ার করিনি, সেখানে মিসেসের সৌন্দর্য শেয়ার করব? এটা যদি কেউ তার মাথা দিয়ে ভাবেও, তার মাথার মগজ বের করে আমি ভুনা করে তোকে খাওয়াবো শাফিন, বুঝলে? সাফিন ভ্রুকুচকে ভাবুক স্বরে বলে, মগজ ভুনা আমাকে কেন খাওয়াবেন ভাই? সাদমান সাফিনের দিকে তাকিয়ে তার চোখে চোখ রেখে ভাবলেশীনভাবে বলে, কারণ আমার ইচ্ছা এটা তোমাকে খাওয়াবো। সাফিন এক হাত দিয়ে মাথা চুলকাতে চুলকাতে বলে ওঠে, ভাই উনি মানে এই মেয়েটা আপনার মিসেস কবে আর কি করে হলো? আপনি তো এখনো বিয়েই করেননি। সাদমান চাপাতি থেকে রক্ত তার আঙ্গুল দিয়ে কেচে পরিষ্কার করতে করতে বলতে থাকে, এখন করবো বিয়ে, তুমি ডাকবে কাজে, আর সাক্ষী হিসেবে থাকবে এই গ্রামবাসী। সাদমান বাঁকা হেসে সাফিনের দিকে তাকায়। সাফিন কিছু একটা বুঝতে পেরে মাথায় হাত দিয়ে চোখ বড় বড় করে বলে ওঠে, ভাই বলেন কি আপনি কোর্ট ম্যারেজ করতে চান? এমপি হয়ে আপনি কোর্ট ম্যারেজ করবেন ভাই? সাদমান দীপার চেহারার দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে বলে, যা বলেছি তাই করো, আর এই লাশটাকে সরানোর ব্যবস্থা করো। এই কথা বলেই সাদমান চাপাতিটা সাফিনের হাতে দিয়ে পেছনে রাখা একটা কাঠের চেয়ারে বসে রুমাল দিয়ে নিজের হাত পা পরিষ্কার করতে থাকে। সাফিন সাদমানের দিকে একবার তাকিয়ে নিচে পড়ে থাকা মেয়েটির দিকে চোখ ঘুরিয়ে তাকানোর আগেই সাদমান গম্ভীরভাবে বলে ওঠে, লাস্ট ওয়ার্নিং দিলাম শাফিন, হয়তো নেক্সট টাইম মগজ ভোনার তোরটা করবো। সাফিন ফাটা বেলুনের মতো চুপসে যাওয়া মুখে বিড়বিড় করে বলতে থাকে, টাকা আর নারী এমন এক জিনিস যার জন্য নিজের আত্মসম্মান নিজ হাতে বলি দিতেও পুরুষজাতি দুবার ভাবে না। স্যাহ। বাইরে এখন মুষলধারে বৃষ্টি। বৃষ্টির পানি নেমে এসেছে কাঁচা রাস্তার বুক বেয়ে। খোলা জলে কাদা আর পাতা মিশে গেছে।
কিন্তু এই ঝুম বৃষ্টিও থামাতে পারেনি কৌতূহলী গ্রামের মানুষদের। কেউ গাছের ছায়ায়, কেউ বাঁশের ঝাড়ের নিচে দাঁড়িয়ে সবাই তাকিয়ে আছে পুরনো দোতলা ভাঙাচোরা বাড়িটার দিকে। ভেতরে লণ্ঠনের আগুনে ধোঁয়া মিশে বাতাস ভারী হয়ে আছে। সেখানে জড়ো হয়েছে গ্রামের মুরব্বীরা, কিছু যুবক আর কাজী সাহেব। এক কোণে বসে আছে সাদমান, মুখে রুমাল পেঁচানো, চোখ দুটি স্থির হয়ে আছে। তার ঠিক পাশেই দীপা, ঘোমটা টেনে রাখা, মুখে ক্লান্তি, চোখে অবসাদ। সে বুঝতে পারছে না কি হচ্ছে, কাকে ঘিরে এইসব মানুষ, আর কেন তার চারপাশে এত কোলাহল। মাথাটা ঘুরছে, বুকের ভেতর ভারী কাঁপুনি, কানে শুধু ভেসে আসছে ঝড়ো বৃষ্টি আর মানুষের ফিসফাস। সাদমান ঠান্ডা গলায় বলল, আপনারা কাজটা ঠিক করছেন না। এইভাবে জোর করে বিয়ে দেওয়ার মানে হয় না কোনো। সেই কথা শেষ হতেই ভেতর থেকে এক বয়স্ক লোক কড়া গলায় বলে উঠল, কেন কেন হবে না? মায়েরটার লগে যখন একলা বাড়িতে ফুর্তি করতেছিলা তখন ঠিক আছিল হ। তার কণ্ঠে বিদ্রুপ, চোখে ঘৃণা স্পষ্ট। এমন আমরা নিকা পড়াবো চাইছি, এমন কও ঠিক না। দেও মায়েরটার অবস্থা কি করেছ, মুখে কথা বাইর হইতেছে না তার। আর একজন মাঝখান থেকে বলল, ভাগ্যিস ওই পোলাটা দেইকা আমাগর কইছে, নয়তো তো এই দুইজন নষ্টামি কইরা পালাইয়া যাইতো। সাফিন একপাশে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে। সাদমানের চোখের কোণ একবার ঘুরে গেল তার দিকে, কিন্তু মুখে কোনো ভাব প্রকাশ পেল না। কাজী সাহেব গলা পরিষ্কার করে দীপার দিকে তাকালেন, এরপর জিজ্ঞেস করলেন, তোমার নাম কি মা? কোনো উত্তর দিতে পারল না দীপা। শোনো মা, এবার একটু জোরে বললেন কাজী সাহেব, নামটা বলো। তোমার বাপের নাম মায়ের নাম সহ বলো। দীপা অনেক চেষ্টার পর কাঁপা কাঁপা কণ্ঠে ধীরে উচ্চারণ করল, দীপান্বিতা নূর ঐশী। কাজী সাহেব চোখ নামিয়ে দ্রুত কলমে নামটা লিখে নিচ্ছেন, কিন্তু অন্যদিকে সাদমানের চোখ বড় বড় হয়ে গেল। সে বিড়বিড় করে আপন মনেই বলল, ঐশী? নামটা তার মস্তিষ্কে যেন বজ্রপাতের মতো বাজল। এই নাম সে আগেও শুনেছে, খুব ভালো করে জানে এই নাম। এই নামটা তো সেই অ্যাডভোকেট মহিলার মেয়ের নাম। কাজী সাহেব আবার দীপার দিকে তাকালেন, নরম কণ্ঠে বললেন, মায়ের নাম, বাবার নাম কি মা? ঘর ছুঁড়ে নিস্তব্ধতা বিরাজ করছে। দীপা মুখ খুলল না, শুধু নিঃশ্বাস ফেলল গভীরভাবে। সাদমান অস্থির চোখে তার দিকে তাকিয়ে আছে, বুকের ভিতর অদ্ভুত এক আশঙ্কা জমেছে। সে সন্দিহান কণ্ঠে আওড়ালো, তোমার মায়ের নাম মনিরা খান আর বাবার নাম দিলশাদ খান? দীপা ধীরে ধীরে চোখ তুলে তাকালো, একটু পর মাথা নিচু করে সে হালকা করে সম্মতি জানালো। হ্যাঁ। সাদমান বিস্ফোরিত চোখে সাফিনের দিকে তাকালো। সাফিনও তার দিকে তাকিয়ে আছে অসহায়ভাবে। কাজী সাহেব কলম হাতে কাগজের ওপর চোখ নামিয়ে বললেন, এইবার তোমার নাম, তোমার বাবার নাম আর মায়ের নাম বলো বাবা। সাদমান চারপাশে একবার তাকালো, একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে সাদমান ধীরে বলল, শেখ সাদমান ফারিস। কাজী সাহেবের ভ্রু কুঁচকে গেল, চোখ তুলে সাদমানের দিকে একবার তাকালেন, আবার চোখ নামিয়ে কাগজে নামটা লিখে ফেললেন। তারপর আবার প্রশ্ন করলেন, বাবার নাম মায়ের নাম বলো বাবা। সাদমানের কণ্ঠ এবার আরো নিচু নিচু কণ্ঠে বলল, বাবার নাম শেখ সাইফুদ্দিন নাসির আর মায়ের নাম শেখ সুচন্দ্র নাসরিন। এই নাম শুনেই কাজী সাহেবের চোখ ছানা বড়া হয়ে গেল, কলম থেমে গেল। তার হাতের একটা মুহূর্তের জন্য যেন তার বুকের ভেতর কাঁপন ধরেছে। ধীরে মাথা তুলে সাদমানের দিকে তাকালেন তিনি, কিন্তু সাদমান স্থির হয়ে বসে আছে। চোখের ইশারায় সে সাফিনকে কিছু বোঝালো। সাফিন দ্রুত এগিয়ে এসে কাজী সাহেবের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে কিছু বলল। কাজী সাহেবের চোখে এক মুহূর্তের জন্য বিস্ময়, তারপর ধীরে মাথা নিচু করে লিখতে শুরু করলেন। আবার সব লেখা শেষ হতেই কাজী সাহেব কণ্ঠ পরিষ্কার করে বললেন, আচ্ছা বাবা, কাবিন কত টাকা ধরা হবে? সবার দৃষ্টি একসাথে ঘুরে গেল সাদমানের দিকে। সে কোনো কিছু না ভেবে না দেখেই ঠান্ডা মুখে বলল, কাবিন হবে আমার বউয়ের কলিজা ভুনা আর সাথে 2 কোটি টাকা। আশেপাশে এতক্ষণে গুঞ্জন উঠে গিয়েছে। কেউ কেউ সাদমানের বউয়ের কলিজা ভুনা কাবিন শুনে আলোচনা করছেন,
আবার অনেকে 2 কোটি টাকা কাবিনের কথা শুনে ফিসফাস করছেন, কারণ 2 কোটি টাকা তো তারা অনেকে চোখেই দেখেনি। আর এই ছেলে কিনা এত টাকা কাবিন করেছে। কাজী সাহেব কলম থামিয়ে একবার গভীরভাবে সাদমানের দিকে তাকালেন, এরপর গম্ভীরভাবে বললেন, বাবা, কাবিন পরিশোধ না করে তুমি তোমার বউকে স্পর্শ করতে পারবে না। ইসলামী নিয়ম এটাই। তাহলে আর কি করার, লিখে দেন 2 কোটি টাকা। সে স্থির কণ্ঠে বলল, তারপর কিছুক্ষণ থেমে আবার বলল, আর লিখে দেন যদি সে কখনো যেতে চায় তাহলে আর কলেজে ভরাটাই হবে ওর মুক্তির দাম। কাজী সাহেব স্তব্ধ হয়ে গেলেন, তার হাতের কলম কাঁপছে। তিনি ধীরে মাথা নিচু করে বললেন, বাবা, কাবিননামা একটা পবিত্র বন্ধনের পত্র। এখানে যা খুশি লিখে ফেলা যায় না। মানুষের সম্পর্কে কাগজের নয়, নীতিতে বাধা পড়ে। সাদমান কোনো জবাব দিল না। চোখ নামিয়ে নিজের আঙ্গুলের আংটিটা ঘোরাতে লাগলো ধীরে ধীরে, যেন কিছুই শোনেনি। অবশেষে কাজী সাহেব দীর্ঘশ্বাস ফেলে শুধু 2 কোটি টাকাই লিখলেন কাগজে। অবশেষে বিবাহ সম্পন্ন হলো। কাজী সাহেবের দোয়া শেষ হতেই সবাই ধীরে ধীরে উঠে দাঁড়াতে লাগলো। ঠিক তখনই সাদমান শান্ত কণ্ঠে বলে উঠল, বিয়েটা যেভাবেই হোক, যেহেতু পড়িয়ে দিলেন তো বাসরের ব্যবস্থাও করে দিন। কারণ আমি চাই প্রথম রাতে বিড়াল মরে যায়, কারণ বাসরাতে বিড়াল মারা সবের কাজ। তুই শুভ কাজে দেরি করতে নেই। এত কিছুর মাঝেও সাফিন সকলের সামনে জোরে হেসে ফেলল। একজন বয়স্ক লোক দাঁড়ানোর জায়গা থেকে বলে উঠল, এই ছেলে, অসুস্থ মেয়েটার সাথে এত মানুষের সামনে বাসর করতে চাচ্ছ? তোমার লজ্জা লাগছে না? সাদমান ধীরে উঠে দাঁড়ালো। গম্ভীর মুখে সে বলল, অসুস্থ মেয়ের সাথে বিয়ে দিতে যদি আপনাদের লজ্জা না লাগে তাহলে আমার বাসর করতে লজ্জা কেন লাগবে? লোকটার মুখ বন্ধ করে ফেলে। এক মুহূর্ত চুপ থেকে বিড়বিড় করতে করতে বেরিয়ে যায়। ধীরে ধীরে সবাই ঘর থেকে সরে যায়। বাইরে ঝুম বৃষ্টি আর দূরের বজ্রধ্বনি। ঘরে এখন 3 জন, সাদমান, সাফিন আর দীপা। দীপা কিছুক্ষণ মাথা নিচু করে বসেছিল, তারপর হঠাৎ ঘোমটা ফেলে উঠে দাঁড়ালো। তার ঠোঁট কাঁপছে রাগে। সে সোজা এগিয়ে গিয়ে সাদমানের পাঞ্জাবির কলার শক্ত করে চেপে ধরল। রাগে কাঁপা কণ্ঠে বলল, আপনি কে? আপনার এত বড় সাহস কি করে হলো? আমাকে বিয়ে করার স্পর্ধা কি করে দেখালেন আপনি? সাদমান স্থির দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর ঠোঁটের কোণে ধীরে একটা বাঁকা হাসি ফুটে ওঠে। এরপর দীপার দিকে সামান্য ঝুঁকে বলে, শিখ বংশের বড় ছেলে আমি, তাই আমার স্পর্ধা বেশি থাকাটা অত্যন্ত স্বাভাবিক। দীপা কটমট চোখে তাকিয়ে আছে সাদমানের চোখের দিকে, কারণ তার চেহারা রুমাল দিয়ে পেঁচিয়ে রাখা, শুধু চোখ দেখা যাচ্ছে এখনো। সাদমান আবার ধীরে আর একটু ঝুঁকে ফিসফিস করে বলে উঠল, এখন আমার স্পর্ধার তো কিছুই দেখনি। শেখ সাদমান ফারিস আজ পর্যন্ত কারো কথা মান্য করে আসেনি, আর করবেও না। গট ইট?